ভাষায় তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে তোমরা আইডেন্টিফাই করবে, অর্থাৎ ভার্ব আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই ভার্ব ইন আ সেন্টেন্স। Write a letter. She was playing chess. We can help him. She has a camera. She has bought a camera. আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিকটি শুরু করেছি সেটি হচ্ছে ভার্ব। আমরা সবাই জানি আসলে ভার্ব কি। ভার্ব হচ্ছে যে কোনো কাজ করাকে বোঝায়, অর্থাৎ ভার্ব দ্বারা কাজ করাকে বোঝায়। আমরা পার্সোনাল স্পিচে 8টি প্রকার পেয়েছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এর মধ্যে ভার্বের কাজ হচ্ছে সবচাইতে প্রধান। 8টি অংশই বেশি প্রয়োজন, কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে ভার্বের। তো এখানে লেখা আছে যে কোনো কাজ করাকে বোঝায়। কাকে বোঝায়? ভার্বকে বোঝায়। এখানে আছে, আমি এক্সাম্পল দিয়েছি, খাওয়া, হাঁটা, হাসা, ঘুমানো, পড়া। অর্থাৎ শুধু যে এই কয়েকটি কাজে সীমিত তা নয়, আমরা জানি ভার্ব দিয়ে আরও অনেক কাজকে বোঝায়। এখন আজকে আমি তোমাদের ভার্ব নিয়ে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো দিতে যাব সেগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগের সাথে লক্ষ্য করবে এবং বাসায় সেগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের ভার্ব যেহেতু এখানে বলছি কোনো কাজ করাকে বোঝায়, কাজ করাকে বোঝায়। এখন একটি সেন্টেন্সে আমি যদি এখন লিখি হি রিডস আ বুক, তাহলে এখানে মেয়েরা খেয়াল করো রিডস আছে, তার মানে রিডস হচ্ছে একটি ভার্ব। সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে, তার মানে এখানে পড়া হচ্ছে একটি কাজ, পড়া হচ্ছে একটি কাজ। এখানে যদি আবার আমরা লিখি শি কুকড রাইস, কুকড, এখানে মেয়েরা খেয়াল করো কুক অর্থ কিন্তু রান্না করা, এখানে কিন্তু কুকড দিয়েছি, তার মানে এখানে আমার পাস্ট টেন্স ইউজ হয়েছে, কুকড, তার মানে সে ভাত রান্না করত। এখানে এই যে আমাদের টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন, সেটা আমি তোমাদের পরে বলে দিব, কিন্তু তোমাদের এখন যেটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করা, অর্থাৎ তোমরা ভার্বকে চিনতে পারছো কিনা, ভার্ব কোনটি। যেমন একটি বাক্যে অবশ্যই সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে এবং তারপর অবজেক্ট থাকবে। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার হবে ঠিক এরকম: সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। অর্থাৎ এই তিনটি অংশকে নিয়ে একটি সেন্টেন্স গঠিত হয়। এখন আমি যদি উপর এক্সাম্পলটাকে খেয়াল করি, যেমন হি রিডস আ বুক, এখানে হি হচ্ছে একটি সাবজেক্ট, রিডস হচ্ছে একটি ভার্ব এবং এ বুক হচ্ছে একটি অবজেক্ট। ঠিক আছে, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে হবে যে একটি বাক্যে ভার্বের অবস্থানটা কোথায়, অর্থাৎ বাক্যটিতে ভার্বটি কোথায় বসে। ভার্ব কি সামনে বসছে, নাকি ভার্বটি মাঝে বসছে, নাকি ভার্বটি শেষে বসছে। আমরা কিন্তু সবসময় খেয়াল করি একটা জিনিস, যেটি হচ্ছে যে ভার্ব কিন্তু আমরা সেন্টেন্সের ধরন বুঝে কখনো সামনে বসাই, কখনো মাঝে বসাই, কিন্তু কখনো কিন্তু আমরা শেষে বসাই না। আমি তোমাদের একটি উদাহরণ দিচ্ছি, যেমন আমি যদি বলি কাম হেয়ার, কাম হেয়ার, এ ধরনের বাক্যে ভার্বটি কোথায় বসেছে? সামনে বসেছে। এটি একটি ইম্পারেটিভ বাক্য,
এটি একটি ইম্পারেটিভ বাক্য এবং এই ইম্পারেটিভ বাক্যে ভার্ব সবসময় সামনে বসে। কিন্তু অ্যাসার্টিভ বাক্য যেগুলো আমরা সাধারণত এখন আমরা করব সেটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যের শুরুতেই আমরা সাবজেক্ট পাবো, তারপর ভার্ব পাবো, তারপর অবজেক্ট পাবো। যেমন শি না দিই, যেমন আই কাম হেয়ার, আই কাম হেয়ার, আই কাম হেয়ার, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে এবং এখানে অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে যে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে সেটি আমাদের অ্যাসার্টিভ বাক্যে পরিগণিত হবে এবং যে বাক্যটি শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হবে সেটি আমাদের ইম্পারেটিভ বাক্য হবে। তো আজকে আমি তোমাদের ভার্বটা কি, ভার্বটা কীভাবে আইডেন্টিফাই করবে বিভিন্ন বাক্যে সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। I draw a picture. I draw a picture. এখানে কিন্তু অবশ্যই ড্র একটি ভার্ব। ঠিক আছে, এখন আমি যদি আবার লিখি I am drawing a picture. I am drawing a picture. তাহলে খেয়াল করো মেয়েরা, এখানে আমও আছে, ড্রয়িংও আছে। তার মানে এখানে অ্যাম এবং ড্রয়িং দুটোই কিন্তু ভার্ব। এখন কোনটা কোন ভার্ব সেটা আমি তোমাদের পরে বলে দেবো, কিন্তু এখন তোমরা বোঝো ভার্বের অবস্থানটা কোথায়, একটি বাক্যে ভার্বের অবস্থানটা কোথায়। I have drawn a picture. আমি আশা করি তোমরা ড্র শব্দটি জানো। ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা। আমি একটি ছবি আঁকি, আমি একটি ছবি আঁকছি, আমি একটি ছবি এঁকেছি। I have drawn a picture, have drawn a picture. ঠিক আছে, এখানে অবজেক্টের আগের অংশটি হচ্ছে ভার্বের অংশ এবং ভার্বের আগের অংশটি হচ্ছে সাবজেক্ট। তার মানে হচ্ছে আমাদের ভার্বের অংশটি থাকবে মিডলে, অর্থাৎ মাঝখানে, যেটা আমরা বলি সেকেন্ড পজিশনে। ঠিক আছে, যদি সাবজেক্ট ফার্স্ট পজিশনে থাকে, ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে এবং অবজেক্ট থাকবে থার্ড পজিশনে। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। I can draw a picture. I can draw a picture. এখানে দেখো ক্যান ড্র এ পিকচার। আমি কিন্তু বাক্য একই রেখেছি, শুধুমাত্র এখানে ভার্বের পরিবর্তন হচ্ছে। এখানে ড্র হয়েছে, এখানে অ্যাম ড্রয়িং হলো, এখানে হ্যাভ ড্রন হলো, এখানে ক্যান ড্র হলো। এখন যদি আমি আবার লিখি I will draw a picture. I will draw a picture. Will draw. তার মানে দেখো ভার্বের কীভাবে পরিবর্তন এসেছে। এগুলো কিন্তু সবই ভার্বের অংশ এবং ভার্ব, এগুলো দিয়ে কিন্তু তোমরা ভার্ব বুঝতে পারবে যেগুলো কোন ধরনের ভার্ব। মেয়েরা, এখন আমি তোমাদের যদি বলি যে ড্রটা কোন ধরনের ভার্ব, অবশ্যই এটা মেইন ভার্ব। ড্রটা হচ্ছে মেইন ভার্ব। এখন আমি যদি বলি অ্যাম কোন ধরনের ভার্ব, অ্যাম কিন্তু মেইন ভার্ব না, এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ড্রটা হচ্ছে মেইন ভার্ব। আর এখানে ড্রয়িং যেটা সেটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব, এখানে হ্যাভ দেখতে পাচ্ছ, হ্যাভও কিন্তু অক্সিলারি ভার্ব এবং এখানে ড্রন এটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এখানে মেইন ভার্বের কোন রূপে দেওয়া আছে ড্রন, সেটাও তোমাদের জানতে হবে এবং সেটা তোমাদের আমি পরে বলে দেব। এখানে একটা জিনিস খেয়াল করো, ক্যান আছে এবং এখানে উইল আছে। ক্যান আর উইল কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এগুলোর নাম কিন্তু মডেলস। এগুলোর নাম হচ্ছে মডেলস। আমি তোমাদের ভার্বের শ্রেণী বিভাগ দেখিয়ে দিব পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটিতে শুধুমাত্র আমি তোমাদের বোঝাবো তোমরা কিভাবে ভার্বকে চিনতে পারবে বা ভার্ব কিভাবে কোথায় বসছে সেটা তোমরা আগে আইডেন্টিফাই করো, তারপর তোমরা সুন্দরভাবে ভার্বের প্রকারভেদটিও বুঝতে পারবে। আর তোমরা সবাই জানো যে ভার্ব সাধারণত আমরা এখানে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বকে বেশি আমরা জানি। তো তোমাদের ক্লাস পর্যন্ত আমি যতটুকু তোমাদের নেসেসারি ঠিক ততটুকুই বোঝাবো। যে এই মুহূর্তে তোমাদের জন্য যেটা জানা প্রয়োজন ঠিক সেটুকুই জানাবো। বড় ক্লাসে তোমরা আরও বেশি পরিসরে জানতে পারবে। তো আমি তোমাদের আরও কিছু একটু উদাহরণ দিয়ে বলছি।
মেয়েরা একটু খেয়াল করো, এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, শি প্লেস লুডো। শি প্লেস লুডো, এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমি এস দিয়েছি। এখন তোমরা জানো, অবশ্যই তোমরা পড়ে এসেছো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সেটি কি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে অবশ্যই তোমরা বোঝো, সেটা হচ্ছে একক, মানে হচ্ছে একবচন, সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝায়। এবং থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তখনই আমরা এই ভার্বের সাথে কি করি, ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করি। ঠিক আছে, এখন এখানে আছে আমাদের এস। এখন আমি যদি এখানে দিতাম শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল, এখানে খেয়াল করো, এখানে কিন্তু ইএস বসেছে। অর্থাৎ ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করছি। এটা তোমাদের বুঝে নিতে হবে, কোথায় তোমরা এস দিবে এবং কোথায় তোমাদের ইএস দিতে হবে, সেটিও আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। কিন্তু এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তোমাদের জিনিসটি বুঝতে হবে সাবজেক্ট অনুযায়ী তোমরা ভার্বের সাথে কখন এস বা ইএস দিবে। অবশ্যই তোমাদের সেই জন্য টেন্স সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। আমরা যে ভার্ব নিয়ে কথা বলছি এবং এই যে এস এবং ইএস নিয়ে কথা বলছি, সেটি কিন্তু আমাদের সেন্টেন্সটিকে যদি আইডেন্টিফাই করতে চাই, এটি অবশ্যই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি আমরা জানি, সাবজেক্ট, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যের একটি গঠন, যেটা আমরা ফলো করি, প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে আমরা চিনে থাকি। তো যাই হোক, আমি এখন তোমাদের টেন্স নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না, আমি এখন তোমাদের সিম্পল সাবজেক্ট এবং ভার্বের সাথে রিলেশনটা দেখাচ্ছি, যাতে তোমরা এটা বুঝতে পারো যে কখন তোমাদের এস বা ইএস দিতে হবে। অনেকেই সাবজেক্ট সিঙ্গুলার থাকলেও ভার্বের সাথে এস বসবে কি বসবে না সেটা চিন্তা করবে। যেমন তোমাদের কিন্তু জানতে হবে, এখানে প্লেস বসেছে ভার্বের সাথে, কিন্তু এখানে যদি আমি বলি টু ক্যাটস, ইট দেব না, ড্রিঙ্ক মিল্ক, টু ক্যাটস ড্রিঙ্ক মিল্ক। এখানে যদি আমি ওয়ান ক্যাট দিতাম, দেখো একটু খেয়াল করো, ওয়ান ক্যাট দিতাম, আমি কিন্তু ওয়ান ক্যাটের সাথে কোনো এস দিইনি, তাহলে এখানে কি হতো, ড্রিঙ্কস মিল্ক। তাহলে একটা জিনিস খেয়াল করো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, এটা কিন্তু প্লুরাল, এস আছে, তাহলে কিন্তু ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ হচ্ছে না, এখানে কোনো এস বা ইএস যোগ হচ্ছে না। ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করো, এখানে আছে ওয়ান ক্যাট, অর্থাৎ এখানে আমি সিঙ্গুলার বুঝিয়েছি, সেজন্য কিন্তু ওয়ান ক্যাটের এখানে হওয়ার কারণে এখানে আমার ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে। এর জন্য সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়ে থাকে, তাহলে আমরা সেই ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এস বা ইএস দিব না, কিন্তু সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়ে থাকে, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস দিব। তাহলে আমি উপরে বাক্যে লিখেছি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যদি থার্ড পারসন কি হবে, প্লুরাল হয়, কোনটি থার্ড পারসন প্লুরাল কে হবে, অবশ্যই সাবজেক্টই হবে। তাহলে আমরা ভার্বের সাথে কি দিব না, ভার্বের সাথে কোনো এস বা ইএস হবে না, আশা করি তোমরা পার্থক্যটি ধরতে পেরেছ। আমি আগে যেটা দিয়েছিলাম সেটাতে ভার্বের সাথে এস বা ইএস কেন দিয়েছিলাম, কারণ আমাদের সাবজেক্টে ছিল শি এবং শি ছিল থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে আমাদের উপরে যে ভার্বটি ছিল সেটা হলো টু ক্যাটস, সাবজেক্টটি ছিল টু ক্যাটস এবং ভার্ব ছিল ড্রিঙ্ক। এখানে কিন্তু আমরা এস বা ইএস দিইনি, কিন্তু নিচের যেটা সেন্টেন্সটি সেখানে সাবজেক্টে হচ্ছে ওয়ান ক্যাট, তার মানে হচ্ছে সিঙ্গুলার আছে, সেজন্য কিন্তু আমরা সাবজেক্টের সিঙ্গুলার থাকার কারণে ভার্বের সাথে আমরা এস দিয়েছি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে যে এখানে যদি আমাদের
নাউন সিঙ্গুলার হয় ভার্বের সাথে আমরা এস বা ইয়েস দিব, নাউন বা প্রোনাউন। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে আমাদের সাবজেক্ট হিসেবে বসে কি নাউন বা প্রোনাউন। আমি এখানে আরেকটা জিনিস খেয়াল তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে কি পাবো, সাবজেক্ট হিসেবে পাবো নাউন পেতে পারি। নাউন, নাউন মানে কি? নাম। নাউন হচ্ছে নাম। নাম কি? যেমন মিনা, রিনা, ডলি, এগুলো হচ্ছে নাম, এগুলো হচ্ছে নাম। ঠিক আছে, এখন আমি যদি বলি, আবার এখানে যদি আমি দিই বয়েস, বয়েস দিলাম, টয়েস দিলাম, এগুলোও কিন্তু নাউন। ঠিক আছে, স্টুডেন্টস দিলাম, এরাও কিন্তু নাউন। কিন্তু এখন খেয়াল করে দেখো মেয়েরা, এখানে কিন্তু বা গার্লস দিলাম, গার্লস, হ্যাঁ বয়েজ গার্লস এগুলো দিলাম, মানে এরা হচ্ছে কিন্তু প্লুরাল সেন্সে আসতেছে, কিন্তু সিঙ্গুলার অর্থে কিন্তু এরা কিন্তু একজন একজনকে বোঝাচ্ছে। আবার এখানে দেখো সাবজেক্ট হিসেবে কিন্তু এরা বসে। আবার প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউনের ক্ষেত্রে খেয়াল করবে প্রোনাউনের সাবজেক্ট হিসেবে কি বসতেছে? আই। এখন আই, উই, ইউ, আই, উই, ইউ, তারপরে হচ্ছে দে। এদের পর যে ভার্বগুলো পাবো আমরা, সেই ভার্বের সাথে এস বা ইএস হবে না, এস বা ইএস হবে না। ঠিক আছে, আই, এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সাম্পল এখানে যদি আমি বলি আই ইট, আই ইট, উই ইউ, উই ইট, ইউ ইট, ইউ ইট, দে ইট, এরকম। ঠিক আছে, এখন এইগুলো হলো, এগুলো হচ্ছে কিন্তু প্লুরাল ফর্ম। এখন আমি যদি এখানে বলি হি, শি, হি, শি, ইট, আর এরকম যে কোনো সিঙ্গুলার নাম, মিনা, ঠিক আছে, তখন এখানে কি? মিনা কিন্তু নাউন না, মিনা কিন্তু, মিনা নাউন, প্রোনাউন কিন্তু না। ঠিক আছে, আমি এখানে প্রোনাউনে এখানে আমি কেন এখানে দিচ্ছি, কারণ এগুলোর পরে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস বসে, ভার্বের সাথে এস বা ইএস হবে। যেমন হি ইটস, হি ইটস, শি ইটস, ইট ইটস, মিনা ইটস। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এখানে সাবজেক্ট যদি নাউন, নাউন যদি সিঙ্গুলার অর্থে বসে, সিঙ্গুলার রূপে বসে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসবে, কিন্তু প্লুরাল ভাবে বসলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বসবে না। এবং প্রোনাউন যদি আই, উই, ইউ, দে ইত্যাদি হয়ে থাকে, তাহলে সাবজেক্ট, এরা যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে ভার্বের শেষে কিন্তু এস বা ইএস বসবে না। কিন্তু প্রোনাউন যদি হি, শি, হি, শি, ইট হয়ে থাকে, মিনা তো নাউন, মিনাকে বাদ দিলাম, হি, শি, ইট অর্থাৎ সিঙ্গুলার হয়ে থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখন। The boy is poor, the boy is poor, এখানে দেখো ইজ আছে। The boys are playing, the boys are playing, এখানে এস আছে দেখে কিন্তু আর হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু ইজ আর সিঙ্গুলার ছিল দেখে ইজ এবং প্লুরাল হলো দেখে আর হয়েছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তোমরা ভার্ব কখন এম, ইজ, আর এগুলো বসাবে। তোমরা একটা জিনিস অবশ্যই জানবে, সেটা হচ্ছে এম, আই ছাড়া কোনো কোনো প্রোনাউনের সাথে বসবে না। এম শুধুমাত্র আয়ের সাথেই বসে। আই এম প্লেইং বা আই এম আ স্টুডেন্ট। ঠিক আছে, আবার ইউ, ইউ এর সাথে আমরা কি বসাই? সবসময় আর বসাই। ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, কিন্তু ইউ এর সাথে কখনো ইজ বসাবো না।
ঠিক আছে, ইউ এর সাথে কিন্তু কখনো ইজ বসাবো না, ইউ এর সাথে আমরা আর বসাবো, এবং ইউ এর সাথে আমরা আর হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম এবং ওয়ার হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তাহলে আমরা ইউ এর সাথে আমরা কি বসাতে পারি, আর অথবা ওয়ার। ইউ আর এ স্টুডেন্ট অথবা ইউ ওয়ার আ স্টুডেন্ট। এখানে আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই এর সাথে আমরা কি দিতে পারি, ওয়াজ দিতে পারি পাস্ট টেন্সে, আই ওয়াজ প্লেয়িং অথবা আই ওয়াজ আ স্টুডেন্ট। ঠিক আছে মেয়েরা, তো আমি আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে যে ভার্ব কতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে একটি বাক্যের ক্ষেত্রে। আমি তোমাদের আরও কিছু উদাহরণ দিচ্ছি। হি স্লিপস, সে ঘুমায়। হি ইটস। মেয়েরা একটা জিনিস একটু খেয়াল করবে, সেটা হচ্ছে তোমাদের আমি যে স্লিপস বা ইটস দিয়েছি, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই ভার্বের দ্বারা আমি কিন্তু কাজটি নির্দিষ্ট করে বুঝতে পারছি সে ঘুমাচ্ছে, এখানে কিন্তু আমার প্রশ্ন যাচ্ছে না। কিন্তু ইটস দিয়ে যখন আমি বাক্যটিকে শেষ করলাম, তখন কিন্তু আমার মনে কিন্তু একটু সন্দেহ বা আমার মনে একটু প্রশ্ন জাগে যে সে খায়, সে কি খায়, তার খাওয়ার কিন্তু বিভিন্ন অপশন থাকতে পারে। অর্থাৎ আমি যদি এখানে ইটসের পরে যদি রাইস না দেই, ইটসের পরে যদি আমি রাইস না দিই, তাহলে কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যায় সে কি খায়। যদি আমি রাইসটি দিয়ে দিই, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ অর্থ পাচ্ছি যে হ্যাঁ সে ভাত খায়, সে ভাত খায়। কিন্তু আমি যদি এখন রাইস শব্দটি না লিখি, হি ইটস, তাহলে কিন্তু আমার মনে একটু প্রশ্ন জাগে, সেটি হচ্ছে যে সে কী খায়, সে যে কোনো কিছুই খেতে পারে। তো এক্ষেত্রে দেখো একটা জিনিস, হি স্লিপস, হি লাভস, লাভস মানে কি হাসা, হি ক্রাইস, হি ওয়াক্স। এই যে কিছু কিছু ভার্ব আমি এখানে লিখেছি, লাভস, ক্রাইস, ওয়াক, এগুলো দিয়ে তার কাজটি কি করছে নির্দিষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এই কাজটির নাম দেখে কিন্তু তুমি বুঝতে পারছো সে আসলে কি করছে, তোমার কিছু জানার প্রয়োজন নেই। ঠিক আছে, সে কান্না করছে, ক্রাইস, সে কান্না করছে, তুমি কিন্তু তাকে জিজ্ঞেস করো না তুমি কি করছো, তুমি তো দেখতেই পাচ্ছ সে কান্না করছে, আবার সে হাসছে, তো তুমিও দেখতে পাচ্ছ যে সে হাসছে, তখন তুমি তাকে প্রশ্ন করবে না যে তুমি কি করছো। কিন্তু তুমি যখন হি ইটস লিখতেছো বা হি ড্রিঙ্কস লিখতেছো, হি ড্রিঙ্কস লিখতেছো, তখন কিন্তু তোমার মনে একটু প্রশ্ন জাগবে সে কী খায়, সে কী পান করে। হি ড্রস, সে আঁকে, সে কী আঁকে, সে কী আঁকে। তখন এই ধরনের কি হয়, এ ধরনের ভার্বের শেষে আমাদের তখন একটি অবজেক্ট দেওয়ার প্রয়োজন হয়ে যায়। কিন্তু আমি যদি বলি হি স্লিপস, হি লাভস, হি ক্রাইস, হি ওয়াক্স, হি সুইমস, তো ওই ভার্বগুলো দিয়ে তখন বোঝা যায় ব্যক্তিটা কি করছে, তখন কিন্তু আমাকে আর প্রশ্ন করতে হচ্ছে না। কিন্তু এই ধরনের ভার্বের ক্ষেত্রে কি করা হয়, আমাদের একটি অবজেক্ট আনা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, তা না হলে কিন্তু আমাদের কাজটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় যে সে আসলে যে কাজটি করছে ড্রিঙ্কস, সে আসলে কাজটি পান তো করছে, সে কী পান করছে, পানি পান করছে না কফি পান করছে না চা পান করছে, কোনটি, মানে সফট ড্রিঙ্ক পান করছে, মানে আমরা কিন্তু একটু প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। তখন আমাদের কিন্তু এই ধরনের ভার্বের পরে কিন্তু আমাদের একটি করে অবজেক্ট অবশ্যই বসাতে হয়। কিন্তু এই ধরনের ভার্বের পরে কিন্তু আমাদের অবজেক্ট না বসালেও চলে, কারণ এই ভার্বটি তার কাজের কথা সম্পূর্ণ বলে দিচ্ছে। আর এখানেও ভার্ব তার কাজের কথা বলছে, কিন্তু আমাদের মনে একটু প্রশ্ন যাচ্ছে যে সে আসলে কী খায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আমাদের কী দেওয়া লাগছে, একটি অবজেক্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে। He eats rice, he drinks water, he draws a picture. তাহলে খেয়াল করে এখন যখন আমি এই অবজেক্টগুলো দিয়ে দিয়েছি, তখন কিন্তু আমার মনে আর কোনো প্রশ্ন যাচ্ছে না, তখন কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি যে হ্যাঁ এখন সে এই কাজগুলো করছে। ঠিক আছে মেয়েরা, তার মানে আমাদের কি হচ্ছে জিনিসটা, আমরা কিন্তু আর কোনো সন্দেহের ভেতরে বা কোনো কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা থাকছি না, তার মানে আমাদের এই অবজেক্টগুলো লাগছে। এখন তোমাদের আমি এটাও বলে দিব, এই যে আমি তোমাদের স্লিভস, লাভস, ক্রাইস, ওয়াক্স এভাবে বললাম, আবার এখানে যে ভার্বের পর আমরা অবজেক্ট দিচ্ছি, এগুলো ভার্বের নাম আছে, এই ভার্বগুলোর নাম আছে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের ভার্বের প্রকারভেদ নিয়েই আলোচনা করব, এবং সেখানে তোমরা বুঝতে পারবে আসলে এই যে আমি এই ভার্বগুলো বলছি যার পাশে অবজেক্ট লাগে না, কিন্তু যার পাশে অবজেক্ট লাগে, এই ভার্বগুলোর নাম কি বা এরা কোন প্রকারের ভেতরে আছে, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। আজকে তোমরা একটু বুঝে নাও যে ভার্বটা আসলে
সাবজেক্টের পরে বসছে না সাবজেক্টের আগে বসছে, এবং সাবজেক্টের আগে বসলে সেটি হচ্ছে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে, এবং সাবজেক্টের পরে বসলে সেটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে। এবং আমরা ভার্ব অনেক সময় ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রেও কিন্তু সামনে বসাই, যেমন ক্যান আই ইট, এখানে কিন্তু এটা একটি ভার্ব, এবং সেটা কোন ভার্ব আসতেছে, আমাদের একটি অক্সিলারি ভার্ব, আর এখানে হচ্ছে একটি মেইন ভার্ব। তাহলে তোমরা যেহেতু সেন্টেন্সে আমি এখন তোমাদের যাচ্ছি না তোমাদের কোনটা কোন সেন্টেন্স, আমি তোমাদের ভার্ব নিয়ে আলোচনা করছি, সেজন্য আমি বলছি যে ভার্বের অবস্থানটা কোথায় হতে পারে। আমি আরেকবার ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদের। আমরা যদি ভার্বে আমরা জানি সেন্টেন্সে তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, আমি আর বাকি দুটো যে সেন্টেন্স আছে অর্থ অনুসারে সেন্টেন্সকে তো 5 ভাগে ভাগ করা হয়, যেটা আরেকটা হচ্ছে তোমার অপটেটিভ এবং এক্সক্লামেটরি। অপটেটিভ এবং এক্সক্লামেটরি এদের ক্ষেত্রে ভার্বের প্রাধান্যটা তেমন আমি বলছি না, এটা তোমরা নিতে পারবে, এটা তোমরা বুঝতে পারবে, কিন্তু তোমাদের ক্ষেত্রে বুঝতে হবে ভার্বের অবস্থানটা এখানে, ভার্বটা বসে মাঝখানে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে। আর ইন্ট্রোগেটিভের বাক্যে অবশ্যই তোমার অক্সিলারি ভার্ব আগে বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, এবং শেষে কি বসবে, এর একটা অবশ্যই কোশ্চেন মার্ক, শেষে বসছে অবশ্যই কোশ্চেন মার্ক। তোমরা কিন্তু এই ভুলগুলো করো দেখেই কিন্তু তোমরা ভার্ব সঠিকভাবে বসাতে পারো না, দেখে সেন্টেন্স ঠিক মতো হয় না। তারপর এখানে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে অবশ্যই ভার্বটি আগে বসবে এবং তারপর তোমার অবজেক্ট বসবে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট সামনে বসে না। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু ভার্ব দিয়ে আগে শুরু হয়। এখন আমি যদি বলি she reads, আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। যেমন she will eat rice, এখানে দেখো আমি কিন্তু ভার্ব বসিয়েছি, এখানে কিন্তু আমার ভার্ব কিন্তু দুটো, ঠিক আছে, আমাদের এখানে ভার্ব কিন্তু দুটো। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে লিখেছি she will eat rice, এখানে আমি কেন will eat rice দিয়েছি দেখো, এখানে তো ভার্ব কিন্তু আমাদের দুটাই বসেছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং একটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ আমার কিন্তু অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব পাশাপাশি বসেছে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে। এই অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটি পাশাপাশি বসেছে। আর ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে যদি আমি এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করি, তাহলে আমার কি হবে, উইল she eat rice, কি হয়ে গেল, উইল she eat rice, অর্থাৎ আমি এই উইল যে অক্সিলারি ভার্ব ছিল সেটাকে আমরা কোথায় নিয়ে এসেছি, প্রথমে নিয়ে এসেছি উইল, তারপর আমরা সাবজেক্ট কি দিয়েছি she, মেইন ভার্ব কি আছে ইট, এবং অবজেক্ট যা আছে রাইসের জায়গায় রাইস রেখেছি, এবং লাস্টে কি দিয়েছি আমি কোশ্চেন মার্ক দিয়েছি, উইল she eat rice, অর্থাৎ ভার্বের অবস্থানটা কিভাবে পরিবর্তন হয়ে গেল সেন্টেন্স অনুসারে। এখন আমি যদি এখানে শুধু লিখি ইট রাইস মানে ভাত খাও, এটা আমি তোমাকে ভাত খেতে বলেছি, ইট রাইস, ঠিক আছে, ইট রাইস, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে আমি শুধু তোমাকে ভার্ব দিয়ে শুরু করেছি, বললাম ইট রাইস, ঠিক আছে। তাহলে এই যে তিনটা মেইন সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, কারণ আমি অপটেটিভ আর এক্সক্লামেটরি কেন বলছি না, এগুলো সাবজেক্টের পরেই ভার্বটা বসে, যেটা আমরা অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে দেখতে পাই যে সাবজেক্টের পরেই বসতেছে, কিন্তু এর একটু ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভটা হচ্ছে একটু এক্সেপশনাল, কারণ ইম্পারেটিভটা টোটালি ভার্ব দিয়ে শুরু হয় এবং ইন্টারোগেটিভটা অক্সিলারি ভার্বটা সামনে বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে, এবং তারপর অবজেক্ট বসে। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করি, কীভাবে ভার্বের পজিশনটা চেঞ্জ হয়। তোমরা যদি এটা না বুঝো তাহলে কিন্তু তোমাদের একটু আসলে কষ্ট হয়ে যাবে, পরবর্তীতে তোমাদের সেন্টেন্স নিয়ে কথা বললে তোমরা হয়তো বা তখন বুঝতে পারবে না। তো আমি একজন্য চাচ্ছি তোমরা আসলে সেন্টেন্সের স্ট্রাকচারটা অনুযায়ী তোমরা ভার্বের অবস্থানটা বুঝো, ভার্বটা বুঝো, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। তো এই গেল মোটামুটি ভার্বের অবস্থান, অ্যাসার্টিভ বাক্যে কোথায় বসেছে, মাঝখানে বসেছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা ভার্বটাকে দুভাবেই পাচ্ছি, অক্সিলারি ভার্ব সামনে পাচ্ছি এবং মেন ভার্বকে সাবজেক্টের পরে পাচ্ছি, এবং ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্বটাকে আমরা সামনে পাচ্ছি, মানে প্রথমেই পাচ্ছি শুরুতে, ঠিক আছে। তো যাই হোক মেয়েরা, আজকে আমি তোমাদের একটা ঠিক হোমওয়ার্ক না, তোমাদের একটু বাসায় জাস্ট একটু করার জন্য
আমি কয়েকটা বাক্য দিচ্ছি, সে বাক্যগুলো একটু বাসায় একটু করে ফেলবে, সেটা কোনো কিছুই না।